তা এখন যখন আওয়ামী লীগের লোকজনরা দেখছেন যে নুরুল কবিরের মতো এই যে এইরকম একজন মানে অকুতোভয় সাংবাদিককে এই সরকারও নাজেহাল করছেন, সেখানে তারা চট করে একটি প্রোপাগান্ডা মেশিনের মধ্যে এই এলিমেন্ট গুলো ঢুকিয়ে দিলেন। যে যতন আরোজক, তার চাইতে বড় কথা হলো যে সাবেক স্বৈর শাসকদের, অর্থাৎ সাবেক যে ইয়ে মানে ফ্যাসিবাদের যারা সুবিধাভোগী, ফ্যাসিবাদের যারা দোসর ছিল, তারা প্রশাসনের ভিতরে থেকে এই চক্রান্ত ষড়যন্ত্র করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড পেজে তিনি একটা অভিযোগ করেছেন যে নুরুল কবির, সাংবাদিক নুরুল কবির, নিউ এজের যে সম্পাদক, তাদের একটা নিউজ নিয়ে বলেছেন যে এই সরকারের আমলে বিচার বহির্ভূত 8 জন হত্যা করা হয়েছে। এই এই ধরনের যে নিউ এজ পত্রিকা এটা আছে, এবং তারা চাপের মুখে এই নিউজটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের একটা তথ্য এবং নিউজ দিয়েছিলেন তিনি, যেটা কিনা নুরুল কবিরাজ এটাকে মিথ্যা বলে অভিহিত করেছে এবং বলছে যে তিনি মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং এই ধরনের কাজ নিউজ কখনো করেন। এবং তারা তার আরো কিছু বলেছে যে তারা সবসময় কোনো সময় নিউজ সরায়নি, এমনকি সজীব ওয়াজেদ জয়কে বলেছেন যে আপনার মার সময়ও আমাদেরকে এরকম অনেক ধরনের নিউজ সরানোর চাপ প্রয়োগ করা হয়েছে, কিন্তু আমরা কখনোই তা সরাইনি, নিউজ তা করে না। তো এইসব, এই যে বিষয়টি, আপনি এটাকে কিভাবে দেখছেন বা আপনি কিভাবে? এখন আমি একটু তথ্যের জায়গায় যাই বিষয়টি নিয়ে। আমি কবির ভাইয়ের আমার শ্রদ্ধেয় মানুষ, সাংবাদিকতা জীবনেও আমার অনেক শ্রদ্ধার মানুষ সে। এটার আগে আমি একটু তথ্যের জায়গায় যাই। হুম অধিকার একটি মানবাধিকার সংস্থা যেটি গত 16 বছরে নিষিদ্ধ ছিল। শেখ হাসিনা সরকার এই সংগঠনটিকে, মানবাধিকার সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল, এবং এটার যে যিনি অধিকর্তা, অধিকারের অধিকর্তা তিনি এখন আদিলুর রহমান, উপদেষ্টা। তিনি এখন উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, উনি ওইটার কর্ণধার বা মানে অধিকর্তা। হুম এই অধিকারের যে তথ্য বলছে সেপ্টেম্বর 2024-এ গণপিটুনিতে নিহত হয়েছে 17 জন, রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন 18 জন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 8টি। এটা হচ্ছে অধিকারের তথ্য, হুম যেটি নুরুল কবির ভাইয়ের নিউজ পত্রিকাতে এসছে। হুম 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 আচ্ছা, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেপ্টেম্বরে 3টি, আগস্টে গণপিটুনিতে 14 জন, রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন 34 জন। আগস্ট সেপ্টেম্বর 2 মাস মিলিয়ে আমরা যদি দেখি, গণপিটুনিতে 31 জন, রাজনৈতিক সহিংসতায় 52 জন। হুম আচ্ছা, এখন এই যে তথ্যটা, এই তথ্য দিয়ে নিউজ একটি সংবাদ প্রচার করেছে। জয়ের দাবি হচ্ছে যে এই সংবাদটি পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়েছে। হুম। বিতর্কটা ওই জায়গায়। হ্যাঁ। কিন্তু নিউজ কর্তৃপক্ষ বলছেন যে না, আমরা এই ধরনের কোনো নিউজ ডিলিট করিনি, আমাদের উপরে কোনো চাপ আসেনি। যদিও বিগত সরকার সময় এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমাদের উপরে প্রচুর চাপ ছিল, এই সরকারের সময় আমাদের মানে এটা ডিলিট করা তো দূরের কথা, কোনো চাপই আসেনি আমাদের। এটা হলো নিউজ কর্তৃপক্ষের দাবি। হ্যাঁ। আর গত সরকারগুলোর সময় মানে ডিলিট তো করিয়েছেই, চাপও যে পরিমাণ চাপ ছিল সেখানে আমি মনে করি যে নিউজ পত্রিকা ছাড়া আর সবগুলো সংবাদ মাধ্যম এবং টিভি মাধ্যম গেল সরকারের পদলেহন করেছে তারা, হুম একমাত্র নিউজ করেনি। হুম এই সাহসটা নুরুল কবির দেখিয়েছেন, যে কারণে এক ধরনের অভিধাও তিনি পেয়েছিলেন যে আসলে নুরুল কবির একটা আলাদা মাত্রার সাংবাদিক, ভিন্ন মাত্রার সাংবাদিক। এই জায়গাটার অভিধা তিনি পেয়েছিলেন, এবং এটা সাংঘাতিকভাবে কনগ্রাট করার মতো বিষয়। হুম তার সাহস, তার সংবাদের তথ্য ভিত্তি, এগুলো অনেক বেশি ক্রিস্টাল এবং অনেক বেশি ছিল, স্বচ্ছ ছিল। তো এখন এটা কেন করছেন, এর পেছনে একটি কারণ আছে। কারণটা হলো গত কয়েকদিন আগে সম্ভবত উনি দেশের বাইরে যেতে চাচ্ছিলেন, গেছিলেন। তখন এয়ারপোর্টে তাকে সাংঘাতিকভাবে নাজেহাল করা হয়। হুম 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 আমি এটা কেন উদাহরণটা দিচ্ছি, একজন মানুষের বিরুদ্ধে যখন আপনি কোনো কথা বলবেন, তখন আসলে তার কোনো একটা খামতির জায়গা বা তার কোনো একটা অসুবিধার জায়গা বের করতে হয়। তো এই হুম সরকারের সময় নুরুল কবির এরকম একটি নাজেহাল হবেন এয়ারপোর্টে, এইটি কিন্তু আওয়ামী লীগের কাছে একটা লাড়ালাপ্পার বিষয়। যে দেখো, এই অন্তর্বর্তী সরকারও এতটাই গণমাধ্যমকে স্বাধীনতা দিয়েছে যে একজন সাংবাদিক তিনি এয়ারপোর্টে নাজেহাল হচ্ছেন। এবং নুরুল কবির তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে গত সময় আমি সাংঘাতিকভাবে নাজেহাল হয়েছি, আমাকে মানে ঠিক বোর্ডিং হওয়ার 5 মিনিট আগে ছেড়েছে, আননেসেসারি আমার পাসপোর্ট নিয়ে ক্যাচাল করেছে, আননেসেসারি আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু হুম এবারের মাত্রাটা আমার কাছে আর একটু বেশি মনে হলো। হুম হ্যাঁ,
উনি বলেছেন, ফেসবুকের স্ট্যাটাস আমি দেখেছি, এবারের মাত্রাটা আরেকটু বেশি। তা এখন যখন আওয়ামী লীগের লোকজনরা দেখছেন যে নুরুল কবিরের মতো এই যে এইরকম একজন মানে অকুতোভয় সাংবাদিককে এই সরকারও নাজেহাল করছেন, সেখানে তারা চট করে একটি প্রোপাগান্ডা মেশিনের মধ্যে এই এলিমেন্ট গুলো ঢুকিয়ে দিলেন। আমি হুম। এভাবেই বলছি, এলিমেন্ট গুলো ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পর যে প্রোডাক্টিভ বেরিয়ে আসলো সেটা হচ্ছে ফেসবুক, জয়ের ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে যে নুরুল কবির মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। খুব স্বাভাবিক বিষয়টা, আমি যেটা বললাম আগে, যে আগে খামতিটা খুঁজে বের করে তারা। এবং আমার ধারণা এইরকম যদি অন্তর্বর্তী সরকার এরকম সুযোগ করে দেন অভ্যুত্থানের পক্ষের মানুষগুলোকে, গেল জয় ফ্যাসিস্ট আসলে মিথ্যা সরকারের। তথ্য ছড়াচ্ছে সেটা বলেনি। জয় বলতে চাচ্ছে যে সরকারের চাপে নুরুল কবির ইয়াটা সরিয়েছে নিউজ। এটা হচ্ছে, তারা কিন্তু বলছে হ্যাঁ, যে এই একটা এরকম একটা সত্য তথ্য দিয়েছিল। এবং আজকে কিন্তু পুলিশ আবার এই নুরুল কবিরের এয়ারপোর্টের ব্যাপারে তারা ক্ষমা চেয়েছে, এবং তারা বলছে যে বিগত সরকারের সময় যে ব্ল্যাক লিস্টেড ছিলেন তিনি, এবং সেই কারণেই সবারটা মানে সরায়, ওরা ম্যানুয়ালি সরাচ্ছে, যার কারণে তারটা সরানো হয়নি বলেই এরকম হয়েছে। এজন্য তারা ক্ষমা এখানে আমার একটা প্রার্থনা প্রশ্ন করছে। আছে, পুলিশের এই বক্তব্য নিয়ে আমার একটা প্রশ্ন আছে বা আমার আপত্তি আছে। হ্যাঁ, গত 3 মাসে পুলিশ আওয়ামী লীগের কয়েকশো মানুষকে মানে চলে যেতে বাঁচিয়েছে দিচ্ছে। বা বাঁচাচ্ছে, এখনো বাঁচাচ্ছে, শেল্টার দিচ্ছে। আমি বলবো পুলিশ শেল্টার দিচ্ছে তাদেরকে। পুলিশ যদি তাদেরকে শেল্টার না দিত তাহলে এদেরকে এতদিন গ্রেপ্তার করা সম্ভব হতো? রাইট। বা আইন শৃঙ্খলা বাহিনী, আমি শুধু পুলিশ বলছি না, আইন হ্যাঁ, শৃঙ্খলা বাহিনী এই ফ্যাসিস্টদেরকে যদি শেল্টার না দিত তাহলে আজকে অনেকেই গ্রেপ্তার হতেন, অনেকে গণপিটুনির শিকার হয়ে মারা যেতেন, তাদেরকে মেরে ফেলা হতো, তারা এতটাই অন্যায় করেছে। তাহলে হুম, পুলিশের মুখে আজকে এই কথাটি কেন আসে যে আমরা ম্যানুয়ালি সরাচ্ছি বলে ব্ল্যাক লিস্টেড যারা, তাদেরকে আমরা মানে দেরি হয়ে যাচ্ছে? সেখানে নুরুল কবিরের মতো একজন ভেটারান সাংবাদিক, তারটা সরাইতে তো দেরি হচ্ছে কেন তাদের? এটা কি এটাই। এই সরকারের মানে এক ধরনের খামতি না, যে নুরুল হ্যাঁ, কবিরের আপনি এখনো অবশ্যই রেখে দিচ্ছেন অবশ্যই। সেটা? আমরা যদি অন্তর্বর্তী সরকারের 3 মাসের পরেও নুরুল কবিরের মতো একজন অভ্যুত্থানের পক্ষে বা জনমানুষের পক্ষের সাংবাদিককে ব্ল্যাক লিস্টেড হয়ে থাকতে দেখি, তাহলে আমাদের জায়গাটা কোথায় থাকবে? আসলে প্রশ্নটা আমারও। যাই হোক মাহবুব ভাই, আমি আপনার কাছে এবার যাচ্ছি। সেলিম ভাইয়ের প্রশ্ন দিয়ে আপনাকে বলছি যে আসলে 4 মাস, 3 মাস না, এখন প্রায় 4 মাস হয়ে গেছে। চার আর মাস কয়েকদিন পরেই 4 মাস পূর্ণ হবে। সো ওই কোন জায়গায় আছি আসলে আমরা? মাহবুব ভাই, আপনার কাছে যাচ্ছি। প্রথমত সেলিম ভাই পুরো বিষয়টা খুব সুস্পষ্ট ভাবে বলেছে। তো এটা ঠিক যে 4 মাস পরে এই এয়ারপোর্টে নুরুল কবিরের এই হেনস্থা হওয়া, এটা খুব দুঃখজনক। যদিও আমাদের এসবির কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে। এমনকি আমাদের প্রধান উপদেষ্টা এটা তদন্তের নির্দেশ দিয়েছে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, যে একজন সাংবাদিক হেনস্থা হয়, সেই দেশের সর্বোচ্চ ব্যক্তি, সরকারের সর্বোচ্চ ব্যক্তি বিষয়টা হ্যান্ডেল করছে। তো এটা কিন্তু অতীতে কখনো হয় না। এইটা একটা বিষয়। আর প্রশ্ন হচ্ছে যে এখানে সরকারের ব্যর্থতা, যেটা মানে এটা ম্যানুয়ালি তারা দিচ্ছে। তো আমরা তো এতকাল শুনে এসেছি, আমরা বলে ডিজিটাল সব কি হয়ে ডিজিটাল হয়ে গেছে, গেছে, আমরা সব সিঙ্গাপুরে ডিজিটাল ছাড়াই হয়ে গেছি, গেছে। আমেরিকারে ধরে ফেলেছি, একটুখানি আমেরিকা হয়েছে। হুম। তা একটুখানি আমেরিকা থেকে পিছিয়ে এসে এইরকম জায়গায় এসে ওরা বলছে এখন এটা বলে আমরা ম্যানুয়ালি করি। এই পুলিশ প্রশাসন এবং শেখ হাসিনার সকল প্রশাসন, তারা তো ডিজিটাল ডিজিটাল বলতে বলতে তাদের মুখে উঠে গেছে। তাহলে আজকে কেন আমাদের শুনতে হচ্ছে তারা ম্যানুয়ালি খাতা কলম দিয়ে এটা করছে? তার মানে এটারও তদন্ত হওয়া উচিত। তাহলে এই ডিজিটালের নামে যে অপপ্রচারটা করেছে তার একটু তদন্ত হওয়া উচিত। আর আপনারা জানেন এই ডিজিটালের হেডমাস্টার বানানো হয়েছিল সজীব ওয়াজেদ জয়, যিনি এই মুহূর্তে যুবলীগ আওয়ামী লীগ তো সব পালায় গেছে। এখন এগুলো সব মানে সব মানে গর্তের মধ্যে, অবশ্য সব গর্তের মধ্যে না, তাদের তারা প্রভুদের চেহারা দেশে যে চেঞ্জ করেছে, আশ্রয় নেয়। চেহারা চেঞ্জ করে বা মুখের মধ্যে এখন মুখোশ লাগিয়েছে। এই যে একটু আগে আমরা হ্যাঁ, বললাম, মুখোশ রিক্সা লাগিয়ে রিক্সা অটো রিক্সার ওখানেও এখন তারা এখন তারা সবখানে ওরা। মানে অটো রিক্সা লীগ হয়ে যাচ্ছে, এখন তারা পুলিশ মানে কি বলে আনসার লীগ অমুক লীগ সব হয়ে যাচ্ছে। আর যারা প্রভু দেশে পালাইছে তাদের কথা আলাদা। তো যাই হোক, এই যে হেডমাস্টার সাহেব মানে যিনি মানে শেখ হাসিনা যারা হেডমাস্টার বানাইছিল তার পুত্ররে,
যে এই ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ করার জন্য। এখন তার একটা চেহারা আমাদের বেরিয়ে আসছে। তবে এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমাদের এই গণ অভ্যুত্থানের পর, যেমন অতীতে কখনোই কোনো সরকার পরিবর্তন বা গণ অভ্যুত্থান, ৯৫ এর গণ অভ্যুত্থান আমরা দেখেছি, শুধু দেখেছি না, তার সাথে তো আমার সম্পৃক্ততা ছিল, অংশগ্রহণ করেছি। খুব ছোট বয়স ছিল, 69 এর গণ অভ্যুত্থান, স্কুলে পড়তাম, তখনও দেখেছি গণ অভ্যুত্থানের পরে সরকারের পতন হয়েছে, কিন্তু পুলিশ পালায় যায় না, প্রশাসন পালায় যায় না, সকল এমপি পালায় যায় না, এবং এইরকম একটি অবস্থা, মানে আসলে পুরোটাই একটা বিশৃঙ্খল অবস্থা। তা এইটাকে আমি মনে করি যে 4 মাস সময় যথেষ্ট সময়, তবে এখানে সর্বোচ্চ জোর দেওয়া উচিত, যাতে এগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে না আসে, আনা যায়। আর তার চেয়ে তো বড় কথা আমার কাছে যেটা মনে হচ্ছে, যে যত না অরাজকতা, তার চাইতে বড় কথা হলো যে সাবেক স্বৈর শাসকদের, অর্থাৎ সাবেক যে ইয়ে মানে ফ্যাসিবাদের যারা সুবিধাভোগী, ফ্যাসিবাদের যারা দোসর ছিল, তারা প্রশাসনের ভিতরে থেকে এই চক্রান্ত ষড়যন্ত্র করছে। কারণ আপনি আমি সবাই জানি নুরুল কবির বাংলাদেশের অত্যন্ত পরিচিত, কারণ টিভি টক শো এর জন্য না, তার লেখার জন্য পরিচিত। এবং এদেশে এদেশে নীতি নৈতিকতা এবং আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন সাংবাদিকদের যদি তালিকা করা হয়, আমার ধারণা নুরুল কবির তার 1 নম্বর 2 নম্বরে থাকে। এইরকম একজন সাংবাদিককে বিমানবন্দরে কর্মরত কর্মকর্তারা চেনেন না, ইমিগ্রেশনের কর্মকর্তারা চেনেন না, এটা আমি বিশ্বাস করি না। হুম। আসলে এইখানেও একটি চক্রান্ত আছে বলে মনে করি, অর্থাৎ সরকারকে সরকারকে বেইজ্জতি করা, সরকারকে হেয় করা, সরকারকে সাধারণ মানুষের সামনে মানে এক মানে নিচু দেখানোর জন্য সমস্ত স্তরে একটা চক্রান্ত হচ্ছে। তো ইউনূস সাহেব এটা তদন্তের নির্দেশ দিয়েছেন, আমি জানি না তদন্তে কি আসবে, তবে আমার মনে হয় এই বিষয়টা আনা দরকার। এটা অন্তর্ঘাত, এটা হুম। একটা অন্তর্ঘাত। হুম। আর একটা বিষয় যে সজীব অজের জয়, নামটা কিন্তু খারাপ না, সজীব, হ্যাঁ, আবার জয়, চমৎকার নাম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ঘটনাক্রমে যে এটা হচ্ছে যে কানা ছেলের নাম পদ্মলোচন, এই ব্যাপারটা এরকম হয়ে গেছে। সে ফ্রম দি ভেরি বিগিনিং তার জীবনের শুরু থেকে কাজ কাম করে না, বিলাসী জীবন যাপন থেকে, এটা তো বলার অপেক্ষা রাখেন, একজন লোক আয় রোজগার না করে বিলাসী জীবন যাপন করে, তাও বিদেশে, বিলাসবহুল জীবন, শত শত কোটি টাকার মালিক হয়ে, অর্থাৎ চোর। একজন চোর তার ভেরিফাইড ফেসবুকে কি বললো সেটা প্রধান বিষয় হওয়া উচিত। আর তাছাড়া এখন তো আওয়ামী লীগ পালাই গেছে, প্রতিবেশী দেশে আছে, দেশের ভিতরে আছে, কোথায় কোথায় পালাই। এখন যে লিগটা তৈরি হয়েছে, এখন প্রধান লিগ, তাদের কোঅর্ডিনেশনের যে প্রধান লিগ এই সমস্ত মানে পালানো লোকদের, সেটা হচ্ছে গুজব লীগ। আমার ধারণা হচ্ছে এই জয়, এই কুলাঙ্গারটা এই গুজব লীগের দায়িত্ব গ্রহণ করছে, সভাপতির দায়িত্ব গ্রহণ করছে। এখন গুজব লীগের সভাপতি হিসেবে তিনি ধরে ধরে এমন সমস্ত ব্যক্তিগুলোকে ধরতে চাচ্ছেন, যাতে করে সামগ্রিকভাবে একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়। হ্যাঁ, সেলিম ভাই অবশ্য আরেকটা কথা বলেছেন যে অত্যন্ত মানে এই ক্ষেত্রে যে জয় যে কৌশলের আশ্রয় নিচ্ছে, বিপুল টাকা থাকলে, ডলার থাকলে এরকম কৌশল নেওয়া যায়। তা আমার মনে হয় এখন যে জিনিসটা, আমার শেষ কথা হলো যে এই গুজব লীগের সভাপতি কি বললো এইটা আমাদের গুনলে চলবে না। জি। গুজব লীগ, তবে গুজব লীগের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, এই জি। প্রোপাগান্ডা, মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, এটি আমার জি। শেষ কথা। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ। আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।